এবং আমি প্রবন্ধটি কয়েকবার পড়েছি, একবার না কয়েকবার পড়েছি। এই প্রবন্ধটি যখন আর্টিকেল করা অর্থাৎ গবেষণার জন্য করা হয়, এটি তখন অন্য মাত্রা লাভ করবে। এটি যখন আরো দীর্ঘায়িত করে একটি বইয়ে রূপ দেওয়া হবে, সেটিও সাহিত্যের গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হবে। আমি নুরুল হককে অনুরোধ করব এই প্রবন্ধটিকে এখানেই সীমাবদ্ধ না রেখে এটিকে জানার উপযোগী করে তৈরি করার জন্য এবং এটিকে আরো সুদূর বিস্তৃত করে আরো দীর্ঘায়িত করে এটিকে এই বিষয়ভিত্তিক আরেকটি গ্রন্থ রচনার জন্য আমি তাকে আন্তরিকভাবে অনুরোধ করব এই বিষয়ের উপরে সাহিত্য এবং সাংবাদিকতা নিয়ে। আমার খুব সৌভাগ্য এই কারণে যে এরকম একটি অনুষ্ঠানে মাননীয় উপাচার্য মহোদয়কে পাশে পেয়েছি এবং তার পাশে বসেছি এবং তার সামনে যে উপস্থাপিত প্রবন্ধে আমার বই নিয়ে কথা আছে। আরো আমি সম্মানিত বোধ করছি, এখানে প্রধান আলোচকও কিন্তু আজকের প্রবন্ধের আলোচ্য ব্যক্তি বা আলোচ্য গ্রন্থ আছে তারই লেখা বই। যেখানে বসে আছে সেখানে বসে নিজে এবং প্রধান আলোচককে আলোচনার ভিতরে পাওয়া আমার মনে হয় একটি বিরল ঘটনা। আমি একই সঙ্গে আরো গর্ববোধ করতে চাই যে এখানে উপন্যাসিক আকবর হোসেনের আলোচনা এসেছে, তার মহামুক্তি গ্রন্থের কথা এসেছে, সেখানে আনোয়ার চৌধুরীর কথা এসেছে, তিনি ইন্ধন পত্রিকা সম্পাদক ছিলেন। আমি আঞ্চলিকতায় বিশ্বাস করি, কিছুটা তো করি, কারণ রবীন্দ্রনাথ আঞ্চলিকতায় বিশ্বাস করতেন। আকবর হোসেন আমাদের গ্রামের, আমাদের পূর্বসূরি, আমাদের শ্রদ্ধাভাজন। আমি তাকে নিজে দেখেছি, দুবার দেখেছি এবং আমি তাকে একবার নিজে সরাসরি বলেছিলাম। আমি যখন ক্লাস 5 পড়ি তখন উনি গ্রামে গিয়েছিলেন, তার নিজের বাড়িতে গিয়েছিলেন, আমাদের স্কুলের সামনে প্রাইমারি স্কুলের সামনে এসে দাঁড়িয়েছিলেন। আমি মনে হয় সেই ছেলেটি যে সমস্ত নিয়ম উপেক্ষা করে ছাত্রের রক্তচক্ষু একদম কোনো গ্রাহ্য না করে এসে ওনাকে বলেছিলাম, আপনি নাকি কবি, একটা কবিতা লেখেন তো, কিরকম পারেন দেখি, সামনাসামনি লেখেন। তো উনি আমাকে একটু আশীর্বাদ করার মতো করেই বললেন যে একদিন বড় হয়ে তুমি লিখো। অর্থাৎ আমি ভেবে নিলাম উনি লিখতে পারেন না, পারলে এখনই লিখতেন। একইভাবে রবীন্দ্রনাথ ঠাকুর যখন ওনার বাড়িতে এসেছিলেন তখন উনি আমার বয়সে ছিলেন, উনিও তখন ওই 4-5 পড়তেন। রবীন্দ্রনাথকে উনি তখন 2 বিঘা জমি কবিতা শুনিয়েছিলেন। রবীন্দ্রনাথ অবাক হয়েছিলেন যে এতটুকু ছেলে কিভাবে আমার এই 2 বিঘা কবিতা মুখস্থ করলেন, এবং রবীন্দ্রনাথ তাকে আশীর্বাদ করেছিলেন তুমি একদিন বড় হয়ে অনেক বড় কবি হবে। রবীন্দ্রনাথের আশীর্বাদ সত্য হয়েছে, কিন্তু ওই একটু প্রচ্ছন্নভাবে হয়েছে। উনি কবি হননি, কিন্তু বিখ্যাত উপন্যাসিক হয়েছিলেন। আমি এই কথাই বোঝাতে চেয়েছি, এই বড় বড় মানুষ যারা হয়ে ওঠেন তারা তাদের পিছনে কারো না কারো দোয়া, আশীর্বাদ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে থাকে এবং সেটাকে ধারণ করতে হয়। আমার মনে হয়েছিল যে আকবর হোসেন বললেন যে আমি কবিতা লিখবো, আচ্ছা ঠিক আছে, আপনি তো পারলেন না, আমি দেখিয়ে দেবো একদিন বড় হয়ে। আসলে আমরা ছোট মানুষরা নিজেকে অনেক বড় ভাবি, তো আমার দশা তাই ছিল। সেদিনই আকবর হোসেনকে হারিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু আজও দেখলাম আকবর হোসেনের পায়ের ধুলো যোগ্য হয়ে ওঠা সম্ভব নয়। এই প্রবন্ধে আমার খুব ভালো লেগেছে যে আকবর হোসেনকে পাঠ্য করা হয়েছে, আলোচক করা হয়েছে। মোস্তফা কামালের যে বিষাদ বসত উপন্যাসের কথা বলা হয়েছে, আমার মনে হয়েছে যে প্রবন্ধের স্বল্পতার কারণে, সময় স্বল্পতার কারণে নুরুল হক সেটি অনেক কম বলেছেন, কিন্তু এই সময়ের বিবেচনায় তিনি অনেক বেশিই বলেছেন। এই বই দুটি আমি পড়েছি। আরেকটু বেশি করে বলা যায়, মোস্তফা কামাল অনেকখানি আমার পাঠের আয়ত্তে আছেন। তার খোপায় দেব তারার ফুল অসম্ভব গুরুত্বপূর্ণ এবং অসম্ভব আবেগময় এবং ইতিহাস সমৃদ্ধ উপন্যাস। কাজী নজরুল ইসলামকে নিয়ে উপন্যাস হতে পারে, তাকে নিয়ে সিনেমা হতে পারে, নাটক হতে পারে, কিন্তু পূর্ণাঙ্গ কাজী নজরুল ইসলামকে নিয়ে একটা উপন্যাস লেখা এটা বিশাল কঠিন ব্যাপার। কারণ এখানে একদিকে ইতিহাস যুক্ত, একদিকে আবেগ যুক্ত, একদিকে ভালোবাসা যুক্ত, অনেক কিছু যুক্ত, আরেকদিকে সাম্প্রদায়িকতা, অসাম্প্রদায়িকতা, অনেক অনেক কিছু যুক্ত। সেই ব্যক্তিকে নির্মোহভাবে উপন্যাসে এনে একটি পূর্ণাঙ্গ উপন্যাস তৈরি করা, আমি মনে করি যে উপন্যাস লেখা শুধু শিল্প কলা কৌশলী জানলেই এটা সম্ভব না, রীতিমতো সাহস মানে বুকে হিম্মত থাকতে হয়, না থাকলে নজরুলের উপন্যাস করা সম্ভব না। তিনি সেই অসাধ্যকে সাধন করেছেন।
এই জন্য আমি তাকে সত্যি সত্যি কৃতজ্ঞতা জানাই যে এরকম একটা দুর্লভ কাজ করার জন্য।